জাতীয় চলচ্চিত্র দিবস 2026 উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও আনন্দ র্যালির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি। সকালে এফডিসি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্রের বর্তমান ভঙ্গুর ও মৃত অবস্থাকে মেরামত করে আবারও এই অঙ্গনকে পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে অর্থ যোগান ও বিভিন্ন সহযোগিতা করতে সরকার আগ্রহী বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, অভিনেতা শিবা শানু সহ শিল্পী সমিতির অন্যান্য সদস্যরা। পরে আনন্দ র্যালি বের করা হয়। তিনি আমাকে কথা দিয়েছেন যে এই ভাঙা, এই যে অনেকটা মিথ অবস্থায় আছে চলচ্চিত্র, এটাকে তিনি পুনরুজ্জীবিত করবেন। তিনি সময় দেবেন, তিনি অর্থ যোগান দেবেন। তিনি বলছেন নতুন নতুন শিল্পী, নতুন নতুন স্ক্রিপ্ট রাইটার, নতুন নতুন প্রযোজক আপনারা নিয়ে আসেন। আমি যতটুকু পারি প্যাট্রোনাইজ করব, আমার পক্ষে, সরকারের পক্ষে যতটুকু পারবো আমরা করবো, এবং আমরা আশাবাদী। অতি সংক্রামক বায়ুবাহিত রোগ হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। দেশ জুড়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে 4 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। তবে পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জানানো হয়েছে 5 এপ্রিল থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের দেয়া হবে এই টিকা। এর মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আপৎকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মির্জা আব্বাস 15 মার্চ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে সীমিতভাবে সবার সঙ্গে কথাও বলছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তাকে কেবিনে আনা হয়েছে। 11 মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে 15 মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান গত মঙ্গলবার থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাবের 2026 থেকে 2028 নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করেছে জাগরণ প্যানেল। আবাসন খাতকে স্বচ্ছতা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে এই প্যানেলটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার গুলশান ক্লাবে অনুষ্ঠিত এই প্যানেল প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে নেতৃত্ব দেন রিহ্যাবের প্রতিষ্ঠাতা সদস্য ও রিহ্যাবের 2 বারের সভাপতি মোকাররম হোসাইন খান। তিনি এই নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ। নির্বাচন প্রসঙ্গে মোকাররম হোসাইন খান বলেন, তারা একটি স্বচ্ছ, দায়িত্বশীল এবং গতিশীল রিহ্যাব গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কৃতি ও নৃত্য চর্চার পরিচিত সংগঠন স্পন্দনের 31তম বছর পূর্তি উপলক্ষে আজ সকাল থেকে শিল্পকলায় শুরু হয়েছে দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা 2026। নাচো এবার ছন্দে আনন্দে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস। ইতিহাস ঐতিহ্যের আলোকিত নন্দন, নৃত্যে ছন্দে আনন্দে স্পন্দন স্লোগান নিয়ে পুরো আয়োজনটি দর্শকদের কাছে পৌঁছে দেবে চ্যানেল এস। দেশের নৃত্য ঐতিহ্যকে সমৃদ্ধ করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করাই লক্ষ্য বলে জানান আয়োজকরা। বলেন, তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা তাদের। দেশব্যাপী সব জায়গা থেকে এসে যে কম্পিটিশনটা হয়, ওটা থেকে শুরু করলে আস্তে আস্তে বড় পর্যায়ে যে ওরা অনেক ভালো করতে পারবে, উদ্দেশ্যটা আমাদের এইটা। আর আমাদের যেমন সারা দেশব্যাপী আমরা করেছি, এরপরে আমার ইচ্ছে আছে যে আমার দেশের থেকে দেশের বাইরে আরও অনেকগুলো দেশ নিয়ে যদি আমরা করতে পারি, কারণ স্পন্দনের অনেক স্টুডেন্ট দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাও এক একজন এক একটা করে প্রতিষ্ঠান করেছে। তো আমরা আশা রাখি যে ওই প্রতিষ্ঠানগুলো যদি আমরাকে অ্যাড করতে পারি, তাহলে আমরা বিশ্বময় একটা কাজ করতে পারি। সদ্গুরু পরিব্রাজক আচার্য শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী
পরমহংসদেব প্রবর্তিত ঢাকা বিভাগীয় ভক্ত সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের আয়োজনে সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী ভক্ত সম্মিলনীতে দেশের বিভিন্ন সারস্বত সংঘাশ্রম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রহ্মচারী সন্ন্যাসীগণ সহ শত শত ভক্ত শিষ্যরা অংশ নেন। পুরো সম্মিলনীর প্রধান সেবক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন কুতুবপুর শ্রী শ্রী গুরুধামের সম্পাদক এবং দীক্ষাচার্য শ্রীমত স্বামী অবিনাশানন্দ সরস্বতী মহারাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাতন ধর্মের অন্যতম প্রধান মুখপাত্র আর্য দর্পণ সম্পাদক শ্রীমত স্বামী অলরকানন্দ সরস্বতী মহারাজ। আমাদের সম্প্রদায় যেমন গীতা পাঠ, চণ্ডী পাঠ, আমাদের সকালের অধিবেশনে গীতা পাঠ, চণ্ডী পাঠের একটা অংশ থাকে, যেটা আমাদের হিন্দু ধর্মগ্রন্থের প্রধান ধর্মগ্রন্থ বলে বলা হয়। তো সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারি। আসলে আমরা এই বার্তাটাই দিতে চাই সারা বাংলাদেশের আমাদের ভক্তবৃন্দরে। আমাদের মূল শক্তি হলো সংঘশক্তি, এটাকে প্রতিষ্ঠা করা, এবং আমাদের ঢাকার এখানে আসলে সিদ্ধেশ্বরী মন্দিরে আজকে যারা আসছে, আমাদের সারা বাংলাদেশে যত আমাদের নিগম অনুগারী আছে ভক্তবৃন্দ, গুরু ভাই বোন, তারাই আসছে। এই সংঘটা আমরা অ্যাকুমুলেট করতে চাই, যার কারণে যে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চাই সবাই এক জায়গায় একত্রিত হয়ে, এক আত্মা এক প্রাণ হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। জুলাই আন্দোলনে নিহত যুবদল নেতা শহীদ নবীন তালুকদারের পরিবারের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবীন তালুকদারের প্রবাসী ছোট বোন হাসি তালুকদার এবং বাউফল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় হাসি তালুকদার বলেন, 2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন তার ভাই নবীন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সকলের কাছে তার ভাইয়ের জন্য দোয়া কামনা করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী অভিযানে 12 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ জানায়, রাতে এসআই মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে এএসআই আসহাবুদ্দিন সহ সঙ্গীয় ফোর্স কসবা থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন 2 ব্যক্তিকে তল্লাশি চালিয়ে 12 কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে 13 মাস বয়সী শিশু সাফার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 23 জন। গত 24 ঘন্টায় নতুন করে আরও 8 জন শিশু ভর্তি হয়েছে। এর আগে বৃহস্পতিবার হামে আক্রান্ত হয়ে শিশু সাইফালের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামে মোট 2 শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বলেন, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জে পরিত্যক্ত একটি খামারে অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার সময় 3 জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক 3 জনকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গাজীপুর গ্রামের মিঠু নামের এক ব্যক্তির পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে মাংস বিক্রির উদ্দেশ্যে জবাই করা 6টি ঘোড়ার মাংস উদ্ধার করা হয় এবং 3 জনকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে 3 জনকে 1 বছরের কারাদণ্ড প্রদান করেন। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে 4 মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, চোলাই মদ, ইয়াবা এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার ভোরে আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে 1 কেজি গাঁজা সহ ইউসুফ আলী ও শিল্পী বেগম নামে এক দম্পতিকে আটক করা হয়। এ সময় একই স্থান থেকে 20 লিটার চোলাই মদ ও একটি মোটরসাইকেল সহ আরিফ হোসেন রাজু নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অপরদিকে নরসিংহপুর এলাকায় 51 পিস ইয়াবা সহ বিদ্যুৎ সরকার নামে আরও একজনকে আটক করা হয়। পুলিশ জানায়, ইউসুফ ও বিদ্যুতের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মৌলভীকান্দিতে স্বনির্ভর খালের খনন কাজের উদ্বোধন করেছেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ। শুক্রবার দুপুরে কীর্তিনাশা নদীর পাড় থেকে 4 কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম রাফিউল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা,
শাহ মোহাম্মদ আব্দুল সালাম ও আব্দুল মান্নান মাতবর সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার সকালে কক্সবাজারের লাবণী পয়েন্টে ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম ও বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে সাংসদ রয়েছেন, যে আমরা খেলাধুলাকে এতটাই গুরুত্ব দিচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে এতটাই বেশি গুরুত্ব দিচ্ছেন যে আমরা জাতীয় শিক্ষাক্রমে আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি আমরা, এবং সেই বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ৩১ মার্চ রাতে পোরশা উপজেলার সারাইগাছি খাটাপাড়া সড়কে রাস্তা অবরোধ করে ২ মোটরসাইকেলের ৬ আরোহীকে জিম্মি করে ডাকাতরা। পরে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, 4টি মোবাইল ফোন ও 2টি মোটরসাইকেল লুট করে নেয়। ঘটনার পর ডিবি পুলিশ নওগাঁ সহ 4 জেলায় অভিযান চালিয়ে 4 ডাকাতকে আটক করে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ ঔষধ ও অন্যান্য পণ্য উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি জামালপুর মাঠে অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ বোতল ফেন্সিডিল, ৫ বোতল মদ এবং ৬৫০ পিস সিপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করে। অন্যদিকে আহলে হাদিস মসজিদ মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। আসুন সবাই শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি, এই স্লোগানে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল বাংলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাংলা বাজার ব্রিজ এলাকায় মনির উল্লাহর সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পশ্চিম বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রফিকুল ইসলাম, নুরুল হাকিম ও ফরমান সহ অনেকে।